অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। জাতীয় রাগে স্থানীয় নির্বাচন নয়, সাফ জানালো বিএনপি, পর্যবেক্ষণের জামায়াত, সংস্কার ও গণহত্যার বিচার চায় রাজনৈতিক দলগুলো। আমরা সন্তুষ্ট, আমরা সরকারের পাশে আছি। যেটা ভুল হচ্ছে না হচ্ছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে তো আমরা সরকারের সাথে কথা চলছে। এই সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশনগুলো যেগুলো প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে, দলগুলো সেটা নিয়ে কথা বলবে। আগে স্থানীয় সরকার নির্বাচনে মত, জাতীয় নাগরিক কমিটি সহ কয়েকটি রাজনৈতিক দলের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। হজের জন্য নির্ধারিত বিমান ভাড়ার বেশি নেওয়ার সুযোগ নেই বললেন ধর্ম উপদেষ্টা, প্রতারণা করলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা। বন্যা, ভাঙন, খরায় বিপাকে তিস্তার পাড়ের মানুষ, দ্রুতই মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি, প্রকল্প নেয়ার কথা জানিয়েছে পাওবো। জয়পুরহাটের স্যানিটারি ল্যান্ডফিল্ড এখন ময়লার ভাগাড়, দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে জাতীয় ক্রীড়া পরিষদের বিজ্ঞপ্তি, নতুন নাম জাতীয় স্টেডিয়াম ঢাকা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। রাজস্বিক ফুল টিউলিপ শোভা বাড়াচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের পরবর্তী অংশে। সংস্কারের দায়িত্ব শুধু একা অন্তর্বর্তী সরকারের নয়, রাজনৈতিক দলসহ সবাইকে এ দায়িত্ব নিতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে এ কথা বলেন তিনি। রাজনৈতিক সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো বলেও জানান তিনি। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। শনিবার দুপুর গড়াতেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গাড়ির সারি, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে একে একে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকের সূচনা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের এই বৈঠকের মধ্য দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করলো অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, শুধু সরকার নয়, সংস্কারের দায়িত্ব সবাইকে নিতে হবে। আপনাদের সহযোগিতা চাই, এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ, এটা আমার কাজ না, একার কাজ না। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। কিছু সামান্য রদবদল থাকলে এখানে বলবেন, এখানে একটু রদবদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে, আপনাদের ইচ্ছা। গণ অভ্যুত্থানের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। তাদের আত্মত্যাগকে স্মরণ করে, তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে, যারা সুযোগ পেয়েছি, তারা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বক্তব্য রাখেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, এই কাজে ব্যর্থ হলে জাতি আমাদের ক্ষমা করবে না। আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি হবে, যা আগামীতে দেশ কিভাবে চলবে, কি আদর্শ ধারণ করবে তার একটি দলিল হয়ে উঠবে। এই কাজে ব্যর্থ হলে জাতি আসলে আমাদের ক্ষমা করবেন না। পরে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্বের সমর্থন রয়েছে, সংস্কারের উপরই নির্ভর করবে দেশ কোন দিকে যাবে। আমরা যেই বাংলাদেশকে গড়তে যাচ্ছি এই ডায়ালগের মাধ্যমে, সেই ডায়ালগ তার প্রতি পুরো দেশের এবং ইন্টারন্যাশনাল সবার সমর্থন আছে। ইন্টারন্যাশনাল যতগুলো বড় বড় দেশ আছে তারা বলেছে তোমাদের কি চাই, আমরা তোমাদের সাথে আছি, এবং একই সাথে ইউনাইটেড নেশনের পূর্ণ সমর্থন আছে।
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ রাজনৈতিক নেতা অংশ নেন। আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরাও। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় দলের এমন অবস্থান ফের স্পষ্ট করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দ্রুততম সময়ে সংস্কারের বিষয়ে ঐকমত্য পৌঁছে নির্বাচনের দিকে এগোবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশা বিএনপির। এদিকে ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি জামায়াতে ইসলাম পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে দলটি। সাইফুল রিপনের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিগত ১৫ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে আত্মঘাতী। দাবি তোলেন সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার। যে কোনো সংজ্ঞায় এটা একটা টেররিস্ট অর্গানাইজেশন এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছি যে সরকারিভাবে যেন তাদেরকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করা হয় এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়। অনেকে সংস্কার এবং বিচারের বিপরীতে নির্বাচন থেকে দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা বলেছি সেটা একটা ভুল উপস্থাপনা, কারণ সবাই আমরা বিচার চাই, প্রত্যেকের সংস্কারটা চান। সুতরাং বিচার এবং সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি মনে করি সেটা করতে পারলেই আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা হাঁটতে পারি। কিছু কিছু উপদেষ্টা বলেছেন তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন স্থানীয় সরকার নির্বাচন দিবেন। আমরা এটার প্রতিবাদ করেছি। বাংলাদেশে একটি গৃহযুদ্ধের মতো অবস্থা সৃষ্টি হবে যদি আজকে কেউ স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ঐক্যমতের পরে যথাশীঘ্র নির্বাচন হবে এমন প্রত্যাশা করে জামায়াতে ইসলামী। যে সংস্কার প্রয়োজন, এই জন্য সংস্কারটার উপরে আমরা ঐকমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের ভিতরে ওরা করবেন, আমরা সেটা দেখছি হাউ ইট গোজ। দ্রুততম সময়ে সংস্কার বিষয়ে তাগিদ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব আবারও জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি। আমাদের কথা খুব পরিষ্কার বলেছি ভাই, আমাদের কথা হচ্ছে যে আমরা বলেছি যে জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে, তারপরে আপনার স্থানীয় সরকার। আজকের আলোচনা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আগে স্থানীয় সরকার নির্বাচনে মত জাতীয় নাগরিক কমিটির, আর তাদের সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একাত্তা গণ অধিকারের পরিষদ। শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা বলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এইচ হিমেল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় আন্তর্জাতিক আইনে আওয়ামী লীগকে দৃশ্যমান বিচার প্রক্রিয়ার আনার দাবি জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। দেশের ভবিষ্যতের জন্য একটি নতুন সংবিধান অপরিহার্য। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে আগে স্থানীয় নির্বাচন চেয়েছেন বলে জানান তিনি। গণপরিষদ নির্বাচন এবং আমাদের যে জাতীয় ইলেকশন দুটো একসাথে চলতে পারে এবং সংস্কারের কার্যগুলো একসাথে চলতে পারে। জুলাই চার্টার প্রক্লেমেশনের তাগিদ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, পরবর্তী রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। 5 আগস্ট ছাত্র নাগরিক সিদ্ধান্ত দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ একটি অপ্রাসঙ্গিক। ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতিক্রিয়া সেটি দেখাতে হবে, এই নিষিদ্ধের প্রক্রিয়ায় যেতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর প্রশাসনের ফ্যাসিবাদের দোসরদের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ফ্যাসিবাদের দোসরদের এখনো অবস্থান, যার ফলে কিন্তু সরকার 6 মাসেও আমরা দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত পারফরমেন্স করতে পারছে না। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।
ঐকমত্য নিয়ে দ্বিধা বা শঙ্কার কোনো সুযোগ নেই বলেও জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বলেন ৩২টি রাজনৈতিক দল ও জোটের ১০০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন এবং এর মধ্যে দিয়ে ঐকমত্য কাজের আনুষ্ঠানিক সূচনা হলো। জাতীয় ঐকমত্যের প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এই বিষয়গুলো খুব স্পষ্ট হয়ে উঠেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের বক্তব্যে। সেটা হচ্ছে তারা মনে করেন যে জাতীয় ঐক্য রক্ষার আর কোনো বিকল্প নেই এবং সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তারা তাদের দৃঢ় চিত্ততা প্রকাশ করেছেন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের এই সংস্কার প্রক্রিয়াকে তারা সহযোগিতা করবেন, সাহায্য করবেন, অংশগ্রহণ করবেন। আমরা চাই অত্যন্ত দ্রুততার সাথে, কেননা এই সংস্কার কর্মসূচিগুলো অগ্রসর হওয়া দরকার এবং ঐকমত্যটা প্রতিষ্ঠা করা দরকার যাতে করে আমরা নির্বাচনের পথে অগ্রসর হতে পারি। হজের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়ার বেশি নেওয়ার সুযোগ নেই, এমনকি এজেন্সিগুলো প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শনিবার দুপুরে ধর্ম উপদেষ্টা রচিত ইসলামী বিধিবিধান বইয়ের মোড়ক উন্মোচন শেষে এ কথা জানান তিনি। এন.আই. নাহিদের প্রতিবেদন। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন রচিত ইসলামী বিধিবিধান বইটি প্রকাশ করেছে বিশ্ব কল্যাণ পাবলিকেশনস। শনিবার রাজধানীর পুরানা পল্টনে এক অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন করা হয়। কোরআন হাদিসের আলোকে ইসলামী রীতিতে জীবনযাপন পরিচালনার বিষয়টি বইয়ে উঠে এসেছে। সঠিক দিক নির্দেশনায় এটি ভূমিকা রাখবে বলে আশাবাদ বিশিষ্টজনদের। পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক জীবন বলেন, আপনার ইকোনমি বলেন, জাকাত বলেন, এভরিথিং এই বইয়ের ভিতরে সুন্দর করে একটা রেফারেন্স সহ এবং রেফারেন্সের নাম্বার সহ উল্লেখ করা। মুসলিমদের নিত্য নৈমিত্তিক জীবনের সমস্যার সমাধান নিয়েই এ বই, জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম। সার্বিক বিষয় নিয়ে উনি মত প্রকাশ করেছেন এবং এটা দালিলিকভাবে কোরআন এবং হাদিসের দালিলিক অনুসরণ থেকে উনি বিষয়টি উপস্থাপন করেছেন। মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা জানান, কোনো এজেন্সি যদি হাজিদের সঙ্গে প্রতারণা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্স ও জামানত বাতিল করে প্রয়োজনে রাষ্ট্রীয় আইনে মামলা করা হবে। ফিক্স করে দিয়েছি 1,67,000 টাকা। ফলে বিমান অথবা সৌদি এয়ারলাইন্স অথবা ফ্লাইনাস এর চাইতে বেশি ভাড়া দাবি করার সুযোগ নাই। ধর্ম উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খানু উপস্থিত ছিলেন। অমর ২১ বইমেলার ৫০৭ নম্বর স্টলে পাওয়া যাবে ইসলামী বিধিবিধান বইটি। এন.আই. নাহিদ, দেশ টিভি, ঢাকা। আখিরি মোনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ অনুসারীদের তত্ত্বাবধানে শুরু হওয়া ৩ দিনের বিশ্ব ইজতেমা শেষ হবে আজ। বেলা ১২টার দিকে আখিরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সাইম জানান, আখিরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলবির ছেলে নিজামুদ্দিন মার্কাজের মাওলানা ইউসুফ বিন সাদ। এর মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীর থেকে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম ও আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, ইজতেমা ময়দানে মুসল্লিদের ভিড় কেমন দেখছেন?
এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এটি কিন্তু ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে তার ঠিক পাশে যে প্রবেশদ্বারটি রয়েছে ইজতেমার ময়দানে সেখানে রয়েছি। তো দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে ইজতেমার মাঠে যে মুসল্লিরা তারা কিন্তু সকাল থেকেই দেশ থেকে দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা আসছেন এবং সকাল থেকে আমরা যেটি দেখছি যে রাস্তার যে যান চলাচল সেটি স্বাভাবিক থাকলেও কিন্তু এই প্রচুর পরিমাণে মানুষ এই ইজতেমার ময়দানে অবস্থান করছেন এবং আজকে কিন্তু জানেন যে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে যে এবারের যে ইজতেমার যে পর্বটি সেটি কিন্তু শেষ হওয়ার কথা রয়েছে। তো সকালে যে আমবয়ান সেটি দিয়ে আজকে যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে এবং এই আমবয়ানটি করার কথা ছিল মাওলানা সাদ সাহেবের যে বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ, তার আমবয়ানের মধ্য দিয়ে আজকের যেই পর্বটি সেটি শুরু হয়েছে এবং আজকে যেটি জানতে পেরেছি যে সর্বশেষ দুপুর 12টার কিছু আগে অথবা পরে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হতে পারে এবং সেটি পরিচালনা করবেন মাওলানা সাদ সাহেবের বড় ছেলে ইউসুফ বিন সাদ, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত নিশ্চিত করে মিডিয়ার কাছ থেকে মিডিয়া সমন্বয়ক যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানাতে পারেনি। আমরা দেখানোর চেষ্টা করছি ইজতেমার মাঠে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন যে কানায় কানায় একেবারে পরিপূর্ণ বলা চলে এবং এখনও কিন্তু আসছেন লোকজন, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন এখনও দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে যে মুসল্লিরা খিত্তায় যে অবস্থান সেটি কিন্তু মুসল্লিরা করছেন, তারা বয়ান শুনছেন এবং একই সাথে সেই বয়ানটি কিন্তু বাংলাতেও কিন্তু তর্জমা করা হচ্ছে। তো সব মিলিয়ে তারা তাদের যে আমলগুলো সেগুলো তারা করছেন এবং এখনও সারা দেশ থেকে মানুষজন এসেছেন। তো আমার কাছে এই প্রান্ত থেকে ছিল সর্বশেষ। এখন যেতে চাই আমাদের সহকর্মী নজরুলের কাছে। নজরুল, আপনি কোথায় আছেন এবং সেখানকার কি পরিস্থিতি জানাবেন? শাফিন, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে টঙ্গী তোরাক নদীর তীরে 58তম বিশ্ব ইজতেমার কিন্তু আজকে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে। তো এই উপলক্ষে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে খিত্তায় কিন্তু এখন নানান ইজতেমার যে মুরব্বী রয়েছেন তারা কিন্তু বয়ান দিচ্ছেন এবং দিক নির্দেশনামূলক কথাবার্তা বলছেন এবং উর্দুতে বলছেন এবং সেটা তর্জমা করা হচ্ছে বাংলায়। সাধারণ যারা রয়েছেন খিত্তায় তাদের কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে। আপনি এই ইজতেমাকে ঘিরে কিন্তু আপনারা গাজীপুরের আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু যে সাধারণ মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু এই মোনাজাতকে ঘিরে কিন্তু আসতে শুরু করেছেন। আমরা রাস্তায় দেখতে পেয়েছি যে তারা কিন্তু ময়দানের দিকে আসতে শুরু করেছেন এবং এই মুসল্লিরা যাতে আবার ঠিক মতো বাড়ি ফিরতে পারে বা যার যার গন্তব্যে যেতে পারে এর জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আপনার 8টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং যানবাহনও কিন্তু চলাচলের জন্য স্বাভাবিক রেখেছেন সবকিছু। অর্থাৎ এখানে কিন্তু একটি শান্তিপূর্ণ পরিবেশে আপনারা জানেন যে টঙ্গী তোরাক নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে এবং 58তম বিশ্ব ইজতেমায় আপনার সম্পূর্ণ এলাকা কিন্তু লোকারণ্য এবং সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে এই 12টার ঠিক কিছু হয়তো বা আগে পরে হতে পারে কিন্তু আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু পরিসমাপ্তি ঘটবে 58তম বিশ্ব ইজতেমার। তো এটা ঘিরে কিন্তু আপনার আশপাশের যে এলাকা রয়েছে অর্থাৎ গাজীপুর, নরসিংদী এবং ঢাকা, উত্তরা এগুলো এই সমস্ত জেলা থেকে যারা তারা কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু বিভিন্নভাবে অর্থাৎ ময়দানের দিকে আসতে শুরু করেছেন, তারা আখেরি মোনাজাতে শরীক হবেন। তো এছাড়াও কিন্তু বিশেষ যে বাস সার্ভিস রাখা হয়েছে, এখানে প্রশাসনের কঠোর নজরদারির মধ্য দিয়ে কিন্তু বিশ্ব ইজতেমার অনুষ্ঠিত হচ্ছে। তো আপনি জানেন যে 12টার মধ্যে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে, তো সেই সময় এর মধ্যেই কিন্তু শেষ হবে এইরকমটাই কিন্তু জানিয়েছেন। তো সবকিছু মিলে কিন্তু এখন আমরা যেটা দেখতে পেয়েছি যে খিত্তায় কিন্তু সাধারণ যে মুসল্লিরা রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্ন দিক নির্দেশনামূলক যে কথাবার্তা সেটা কিন্তু বলা হচ্ছে এবং তারা কিন্তু সেটা শুনছেন। তো এই ছিল বুবলি আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। ইজতেমার ময়দান থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম আমাদের সহকর্মী সাফওয়ান ও নজরুল, আপনাদের দুজনকেই ধন্যবাদ। রাজনৈতিক প্রেক্ষাপট, সরকার, নেতা ও পরিবর্তন হলেও তিস্তার পাড়ের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। বর্ষায় অল্প পানিতে বন্যা, নদী ভাঙন, আবার খরায় পানির স্বল্পতায় চাষাবাদ ব্যাহত হচ্ছে তিস্তার লাখো কৃষকের। তিস্তা নদীর এই পরিস্থিতি উত্তরণের জন্য দীর্ঘদিন দাবি উপস্থাপিত হলেও নদী শাসন বা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি কেউ। তবে তিস্তা নিয়ে আর কোনো রাজনীতি দেখতে চায় না দুতীরের মানুষ। বিভেদ ভুলে তিস্তার পাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে দ্রুতই মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি তাদের। বিস্তারিত সহকর্মী জামাল বাদশার প্রতিবেদনে।
তিস্তা নদী একসময় ছিল সমৃদ্ধ, তবে শুষ্কতা, রুক্ষতা এবং প্লাবনের কারণে তা এখন ভাঙ্গনের শিকার। একসময় এখানে পালতোলা নৌকা চলতো, মাঝিদের হাঁকডাক শোনা যেত, কিন্তু বর্তমানে খরাই নদী শুকিয়ে হাঁটু পানিতে সীমাবদ্ধ হয়ে পড়েছে। আর বর্ষায় নাব্যতা সংকটের কারণে নদীতে বন্যা ও ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ভারতীয় গজলডোবা ব্যারেজের ফলে তিস্তার পানি বাংলাদেশে পৌঁছায় কম, যার ফলে বাংলাদেশে নদীর নাব্য সংকট এবং বন্যা ভাঙ্গন হয়ে দাঁড়িয়েছে নিয়মিত ঘটনা। এতে নদী তীরবর্তী ২০ লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে এবং প্রতি বছর হাজার হাজার পরিবার ভূমিহীন হয়ে পড়ছে। শুষ্ক মৌসুমে পানি সংকটের কারণে সেচের মাধ্যমে চাষাবাদ করতে হচ্ছে। আমরা এই যে ফসল ফলাচ্ছি সেখানে পানি দিতে পারছি না, আমাদের সেচের মাধ্যমে পানি দিতে হচ্ছে। তিস্তা সমস্যার স্থায়ী সমাধান চেয়ে নদী খনন বা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি উঠেছে, তবে বিগত সরকার এই বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। আমরা যখন বন্যা এলাকা যখন বন্যা আসে তখন আমাদের বাড়ি ঘর দর ব্যাগ তলে যায়। তিস্তা নদী শাসন জরুরি, নদীর উভয় তীর সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণ শীর্ষক একটি প্রকল্প এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড নিয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তিস্তা নদীর উভয় তীরে নদী তীর সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণ প্রথম পর্যায়ে শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছি। ইতিমধ্যে আমরা উদ্বোধন দপ্তরে প্রেরণ করেছি। তবে তিস্তা মহাপরিকল্পনা এখনো নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সদ্য অবসরপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক। মহাপরিকল্পনার যে বিষয়টি ধরেন আগেও যেটা ইয়ে হয়েছে সেটা এখনো নীতি নির্ধারণী পর্যায়ে আছে। তিস্তার ডান ও বাম তীরের মানুষের দুঃখ দুর্দশা দূরীকরণে মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। প্রতি বছর এটি বাস্তবায়নের আশ্বাস মিললেও দৃশ্যমান হয়নি কোনো কার্যক্রম। তবে আর আশ্বাসেই সীমাবদ্ধ থাকতে চায় না তিস্তার ডান ও বাম তীরের লাখো মানুষ। দ্রুতই এই মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকারী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। জয়পুরহাট পৌরসভার ময়লার ভাগার যেন স্থানীয়দের দুর্ভোগ ও গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলায় একদিকে দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিতে শিশুসহ স্থানীয়রা। শুরুতে ভাগারটি স্যানিটারি ল্যান্ডফিল করা হলেও এখন অকেজ স্থাপনাগুলো। অভিযোগ উঠেছে তছরূপ হয়েছে বিভিন্ন যন্ত্রপাতি। পৌর কর্তৃপক্ষ পরিবেশ ছাড়পত্র থাকার কথা বললেও পরিবেশ অধিদপ্তর বলছে ভিন্ন কথা। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। জয়পুরহাট শহর পরিচ্ছন্ন রাখতে খঞ্জনপুর পাহাড়পুর সড়কের পাশে ১.৫ যুগ আগে প্রায় ৩ একর জমিতে স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু ল্যান্ডফিলটি আলোর মুক্ত দেখেইনি, উল্টো পরিণত হয়েছে ময়লার ভাগারে। স্থানীয়দের অভিযোগ, শুরুতে এখানে জৈব সার তৈরির নানা স্থাপনা ও যন্ত্রপাতি স্থাপন করা হলেও তছরূপ হয়েছে সেসব। অভিযোগ আছে দীর্ঘ সময় শহরের ময়লা বর্জ্য ফেলা হচ্ছে এই ভাগারে, এতে দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন। দুর্ভোগ লাঘবে দ্রুত নতুন ল্যান্ডফিলটি চালুর দাবি স্থানীয়দের। পড়ে আছে এবং সবচেয়ে বড় সমস্যা আমাদের যে এখানে যে ময়লা ফেলানো হচ্ছে, এই ময়লাটা কিন্তু আমাদের খুবই বাধাগ্রস্ত হচ্ছে আমাদের জীবনযাপনের ক্ষেত্রে। এবং এখানে যে আপনার কুকুর, শিয়াল, কাক এইগুলা এখান থেকে নোংরাগুলা খাচ্ছে এবং তারা অসুস্থ হয়ে যাচ্ছে, তারা আবার মানুষের সঙ্গে মিশতেছে এবং তারা মরে পড়ে থাকতেছে বিভিন্ন জায়গায়। সেই নোংরা পরিবেশ থেকে আমরা মুক্ত চাই। গন্ধ লাগে, ছেলে মেয়ে এই মুখে আসতে দেওয়া যায় না। পাথর ছিল, পাইপ ছিল, হ্যাঁ, সব এলা বেঁচে কেনে খাওয়া যাচ্ছে। আমরা তো এরাই চাই যে ময়লাটা এখানে সেরে যায়, এখানে ময়লা ফেলে দিলে আমাদের এই সমস্যা। এদিকে পরিবেশ ছাড়পত্র আছে জানিয়ে স্থানীয়দের সমস্যা সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। ল্যান্ডফিলটা নির্মাণ করেছি, উভয় যে জায়গার জন্য আমাদের পরিবেশের ছাড়পত্র রয়েছে। তবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন ছাড়পত্র ছাড়াই এখানে বর্জ্য ফেলছে পৌরসভা। জয়পুরহাট পৌরসভা কর্তৃক যেখানে ময়লা ফেলা হয় সেই প্রতিষ্ঠানের অনুকূলে পরিবেশ অধিদপ্তর জয়পুরহাট থেকে কোনো প্রকার ছাড়পত্র প্রদান করা হয়নি। শহরের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গেলে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে বলে জানালেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। একটা শহরের সুন্দর সুস্বাস্থ্য রক্ষা করতে গেলে বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা করা উচিত বলে আমরা মনে করি। পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দ্রুত ময়লার ভাগাটি অপসারণ কিংবা পরিবেশ বান্ধব করার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীর তানোরে আদিবাসী পল্লী বলে পরিচিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধ্যুষিত এলাকায় খাস জমি দখল নিতে বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। জমির দখল না ছাড়লে ওই বাড়ির নারী সদস্যকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। অভিযোগকারী ও অভিযুক্ত কেউই অবশ্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ নন। পুলিশ বলছে এ বিষয়ে দ্রুতই আইনগত পদক্ষেপ নেওয়া হবে। কাজী শাহেদের প্রতিবেদন।
মা মেয়ের চোখে আতঙ্কের ছাপ। তাদের অভিযোগ, গত 2 ফেব্রুয়ারি বিকেলে বাড়িটি দখল নিতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী নারীরা পালিয়ে গেলে পুরো বাড়ি জুড়ে চালানো হয়েছে তাণ্ডব। এ সময় বাড়ির একপাশে আগুনও দেয়া হয়। আমার ঘরে নগদ 1 লক্ষ টাকা ছিল, আমি বাড়ি নির্মাণ করছিলাম, কাজ করছিলাম, সেই টাকা সে নিয়ে চলে গেছে আর আমাকে রাতে এসে আবার ধুমকি দিয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, 15 বছর থেকে তানোরের আদিবাসী পল্লী হিসেবে পরিচিত ওই এলাকার খাস জমিতে বসবাস করছেন তারা। এখন হঠাৎ করেই জমিসহ বাড়িটি নিজের পৈতৃক সম্পত্তি দাবি করছেন জহিরুদ্দিন নামের স্থানীয় এক ব্যবসায়ী। ছাড়তে রাজি না হওয়াতেই তাদের ওপর এই হামলা। তাদের প্রত্যেকের কাছে অনেক ধারালো অস্ত্র ছিল। এমন তো অবস্থায় আম্মু তো বুঝতেই পারছে ঘটনা কি ঘটবে। আম্মু কোনো মতো ওখান থেকে পালিয়ে গেছে। আম্মুকে যখন পাইনি তখন ওই যে গেট যেটা ভেঙে একবারে শেষ করে দিছে, বাসায় ঢুকছে, কাটাকাটি করছে, তালা ভাঙছে, ঘরের ভিতর ঢুকেছে। তানোর উপজেলার শিমুলপুকুর এলাকায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক জমি দখলের অভিযোগ আছে। তার ভয়ে তটস্থ পল্লীর অনেক পরিবার। এখানে তো বহুত আগে থেকে হাগরা আছে। এই যে সামনে একটা রেকর্ডের কেন জোর জবর করে এই যেখানে সেখানে ভাঙ্গিয়া চুরে এভাবে করে দিয়েছে। কি বলে বিয়া করেছে তা বলতে না, বাড়িতে বলে থুবে না, করবে না, ভাঙচুর করছে। তবে বাড়িটি নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে দাবি করেন জহিরুদ্দিন। বলেন, হামলা ও আগুনের অভিযোগ তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। এখন তো বর্তমানে জোরপূর্বকভাবে আমার জায়গার উপর আছে এবং ওখানে যদি কোনো কিছু অঘটন ঘটে দায়ভার তো আমার ঘাড়ে পড়বে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র 100%। পুলিশ বলছে, অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থাও। অভিযোগ আমরা পেয়েছি, ঘটনার যে সার্বিক বিবেচনা করে আমরা আইনগত প্রক্রিয়া হিসেবে আমরা মামলা রুজুর দিকে যাচ্ছি। পুলিশের আশ্বাসের পরও নিরাপত্তাহীনতায় ভুগছেন মা মেয়ে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।